আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাল বাংলাদেশের উপর পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় এবং অত্যাচারের বছর। কিন্তু যখনই এই শোষণ বেশ চড়াও এবং নির্মম হয়ে উঠছিল, যখন অকারণে শত শত মানুষের প্রাণনাশ চলছিল, ঠিক তখনই সময়ের দাবি ছিল একটি দৃঢ় হুঙ্কারের। শত জনতার প্রাণের মানুষ এগিয়ে এলেন সামনে, তার কণ্ঠস্বর এক নতুন দিনের স্বপ্ন দেখালো বাঙালিকে, দেখালো মুক্তির পথ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সর্বস্তরের কোমল হৃদয়ে বাঙালির রক্তে জেগে উঠল সংগ্রামের চেতনা। দেশ, মা, মৃত্তিকা বাঁচাতেই হবে এ প্রতিজ্ঞায় দৃঢ় তারা। বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে আমরা ফিরে পাই প্রিয় স্বদেশ, ফিরে পাই নীল আকাশের বুকে লাল সবুজের পতাকা। যুদ্ধে 30 লাখ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেলাম, তার পেছনে সবচেয়ে বড় অবদান যুদ্ধে যাওয়া প্রতিটি মুক্তিযোদ্ধার। অকুতোভয় মুক্তিযোদ্ধাদের জন্যই আমরা পেয়েছি স্বাধীন দেশের মুক্ত বাতাসে শ্বাস নেবার সুযোগ। মুক্তিযুদ্ধের বীর সেনারা অনেকে রণাঙ্গনেই শহীদ হয়েছেন, আবার অনেকে এখনো বেঁচে আছেন। অনেকে পেয়েছেন সম্মাননা, খ্যাতি, আবার অনেকে এখনো বাস করছেন দরিদ্র সীমার নিচে। যুদ্ধ যেমন তাদেরকে স্বাধীন দেশ দিয়েছে, তেমনি কেড়ে নিয়েছে অনেক কিছুই। তাদের বর্তমান অবস্থা নিয়ে তাদের রয়েছে কষ্ট, ক্ষোভ, আর্তনাদ। সারা দেশের সুবিধা বঞ্চিত এমন মুক্তিযোদ্ধাদের নিয়েই আমাদের ধারাবাহিক বিশেষ আয়োজন আগুন পাথরে ফিরে পাই নীল আকাশের বুকে লাল সবুজের পতাকা। যুদ্ধে 30 লাখ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেলাম, তার পেছনে সবচেয়ে বড় অবদান যুদ্ধে যাওয়া প্রতিটি মুক্তিযোদ্ধার। অকুতোভয় মুক্তিযোদ্ধাদের জন্যই আমরা পেয়েছি স্বাধীন দেশের মুক্ত বাতাসে শ্বাস নেবার সুযোগ। মুক্তিযুদ্ধের বীর সেনারা অনেকে রণাঙ্গনেই শহীদ হয়েছেন, আবার অনেকে এখনো বেঁচে আছেন। অনেকে পেয়েছেন সম্মাননা, খ্যাতি, আবার অনেকে এখনো বাস করছেন দরিদ্র সীমার নিচে। যুদ্ধ যেমন তাদেরকে স্বাধীন দেশ দিয়েছে, তেমনি কেড়ে নিয়েছে অনেক কিছুই। তাদের বর্তমান অবস্থা নিয়ে তাদের রয়েছে কষ্ট, ক্ষোভ, আর্তনাদ। সারা দেশের সুবিধা বঞ্চিত এমন মুক্তিযোদ্ধাদের নিয়েই আমাদের ধারাবাহিক বিশেষ আয়োজন আগুন পাথরের কাব্য। কতটুকু পেলে প্রাপ্তির শেষ হয়, অথবা কতটুকু পেলে মেটে চাহিদা। আবার অনেকে কি পেলাম অথবা পেলাম না সে আশায় থাকেন না কখনোই। ভালোবাসা, শ্রদ্ধা ও নীতিকে আঁকড়ে রেখে তাই অস্তিত্বের সন্ধানে লিপ্ত হন সংগ্রামে। তেমনি একজন মানুষ মকবুল হোসেন ব্যাপারী। মাদারীপুর জেলার নয়াচর গ্রামে বাস করেন তিনি। প্রাথমিক কথাগুলোতেই তার বিপ্লবী পরিচয় মেলে, তবে তার প্রকৃত পরিচয় তিনি স্বাধীনতা যুদ্ধের একজন বীর সেনা। মহান মুক্তিযুদ্ধে নানা স্মৃতি আঁকড়ে ধরে এখনো বেঁচে আছেন তিনি। যুদ্ধের আগে তিনি কাজ করতেন জুট মিলে, পরে প্রশিক্ষণ নিয়ে যোগ দেন রণাঙ্গনে। যুদ্ধের আগে পার্ট কমান্ডে ছিলাম, পার্ট কমান্ডে কাজ করছি। তো যুদ্ধ যখন স্টার্ট হয়েছে, শ্রমিক ডিপার্টমেন্টের নেতা ছিল সুবিয়ান সাহেব, তখন ওনার চ্যানেলে আমরা গেছি আর কি। উনি বলছে যে চলো এবার আমাদের সঙ্গে যেতে হবে যুদ্ধ করতে, ট্রেনিং করতে। কোথায়? ভারতে। তখন উনি আমাদের নিয়ে গেছে সাথে। ইপিআরের এক সুবেদার মেজর ছিল, ওর নাম হচ্ছে ওমর ফারুক। ওমর ফারুকের সঙ্গে আমরা যুদ্ধে যাই। আমরা 165 জন মুক্তিযোদ্ধা প্রথম হলো প্রশিক্ষণ গ্রহণ করতে যাই, যেটা আমরা ত্রিপুরা রাজ্যে গিয়েছিলাম, আগরতলা। এইটা 2 নম্বর সেক্টর, কারণ খালেদ মোশাররফ সাহেব যেহেতু সেক্টর কমান্ডার ছিলেন 2 নম্বরের, আমরা ওনার অধীনে প্রশিক্ষণ গ্রহণ করছি। সেটা আমি বলি যে আমি 2 নম্বর সেক্টরের আওতায় ছিলাম, কিন্তু আমাদের এখানে
8 নাম্বার 9 নাম্বার বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধারাই আমাদের ক্যাম্পে ছিলেন। মকবুল ছিলেন হলো 8 নম্বর সেক্টরের একজন মুক্তিযোদ্ধা। তিনি আমার ক্যাম্পে মানে যুদ্ধকালীন অবস্থায় এসে আমাকে রিপোর্ট করছেন, আমাদের ক্যাম্পে এসে অংশগ্রহণ করছেন। একসাথে প্রশিক্ষণ নেবার সময় অনেকের সাথেই হয়েছিল সখ্যতা, তাই হয়তো হারানোর বেদনা এখনো ভুলতে পারেননি তিনি। আমার দুজন লোক মারা গেছে পথে আসার সময়। যখন আমরা আসছি না, আসার সময় আমাদের এই চেম্বারে গুলি উঠাই দেওয়া ছিল, ওইটা ছিপটি গ্যাস আটকা বললেন। তো এই রাইফেলের বাড়িতে ওই 2টা লোক সামনের থেকে পড়ে মারা গেছে। তো ওদের ওখানেই মাটি দিয়ে থুয়েছি আমরা। দেশ স্বাধীন হলো, সবাই ফিরল যার যার কাজে। মকবুল হোসেনও ছিলেন না তার ব্যতিক্রম, তবে সে কাজও বেশি দিন করতে পারেননি তিনি। এই 8 নম্বর সেক্টরে এই মনে করেন খুলনার থেকে আসছি আমরা, খুলনার থেকে ফরিদপুর হয়ে ঢুকছি, ফরিদপুর থেকে আমরা এই মাদারপুরে আসছি। যখন শুনছি যে হোমাদ্দার, গোন নদী সব জায়গায় একটু সার্কুলার দিছে, তখন শুনছি যে হোমাদ্দার আর গোন নদী এটা সার্কুলার হয় নাই, তখন আমরা ওখানে মার্চ করিয়া যেমন এই হোমাদ্দারে অ্যাটেন্ড করছি। যেদিন হোমাদ্দারে অ্যাটেন্ড করছি তার পরের দিনই হোমাদ্দার স্বাধীন হয়ে গেছে। স্বাধীন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যার যার অস্ত্র নিয়ে নিল, কমান্ডারে নিয়ে নিছে অস্ত্র। তারপরে ডিক্লেয়ার দিল যে যার যার কাজে যে ছিলেন সেই কাজে দিয়ে সারা লিপ্ত হন। তারপরে যে স্বাধীনের পরে যখন যার যার চাকরির কথা বললো, নিয়োগ করলো, তখন আর কি আমরা ওই গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ছিলাম। খুলনা ভূতের বাড়িতে ট্রেনিং করছি, বছর 3 চাকরি করছি। দেশে ঘুষ ঘাস চলে, তো ওই ঘুষ ঘাসের কারণে যেমন চাকরি দেওয়ার লেট করে নেই, যে না হয় ঘুষ খাই আমরা চাকরি করবো না। মকবুল হোসেন আবার যোগ দেন জুট মিলে, কিন্তু তাও কতটুকুই বা সহায়ক হলো তার। ঝুট মিলেও চাকরি করছি, ঝুট মিলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর চাকরি করতে পারি নাই, এই অবস্থায় মনে করেন আছি। ঝুট মিলে ছেড়ে দেওয়ার পরে সংসার একটু এলে বতারে হয়ে গেছে। ওই ছেলে মেয়ে একটু কাজ কাম করে, বউ কাজ কাম করে, তাই কোনো রকম দিন যাপন করি, খাই, এই আর কিছু না। পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, কী করবো আর, করার কিছু নাই। আর করলেও তো আমাদের কেউ দেবে না, আমাদের যে দেওয়ার সে তো মরে গেছে বলেন, আমরা কার কাছে কি চাবো? সেই দিয়ে গেছিলো সব কিছু, আমাদের রেশন কার্ড করে দিয়ে গেছিলো, মুক্তিযোদ্ধাদের রেশন কার্ড দিয়েছিল, মুক্তিযোদ্ধার সব কিছু ফিরে দিয়েছিল, উনিই দিয়েছে। আর কোনো সরকার দেয় নাই, আর কোনো সরকার দেয় নাই। আমাদের বহুত কষ্ট আছে, আমাদের কাছে আর কিছু জিজ্ঞেস করবেন না আপনারা, আত্মহত্যা মারা যাবো আমরা। স্বাধীন দেশ, এই স্বাধীন দেশের একজন মুক্তিযোদ্ধা তিনি। যেখানে তার পাওয়ার কথা শ্রদ্ধার আসন, তার বদলে অবিচারের শিকার হয়েছেন তিনি প্রতিনিয়তই। পয়লা ওই জমাদ্দার মেলে কিছুদিন কাজ করছে, বুঝলে, জমাদ্দার মেল বন্ধ হয়ে গেছে, পর আমি ডাইলে মেলে কাজ করা দিছি। যেমন তন পোলা ফানলে কাজ করে বাঁচতে আছি, সংসারে আয় নেই, কী করবো? পোলা ফানলে নিজে কাজকর্ম করে বাঁচতে আছি। কতটুকু পেয়েছেন তার ভাবতে চান না তিনি, তবে এখনো প্রত্যাশা হয়তো মুক্তিযোদ্ধাদের অবস্থার পরিবর্তন একদিন হবেই হবে। এখন আমি মনে করি দেশ স্বাধীন হয় না এখনো, আমরা ওই সময় মনে করি স্বাধীন হয় না। কেন ওই সময় যদি আমাদের মতন লোক মারিয়ে ফেলাইতো, দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিত, তাহলে দেশটা স্বাধীন হয়তো ঠিক, কিন্তু স্বাধীন হয় না এখনো। কেন কি করে বলবো? আজকে আমরা ছেলে মেয়ে নিয়ে কষ্ট করতেছি, খাইতেছি, কোনো রকম জীবনযাপন বাঁচাইতে কষ্ট করে বাঁচতেছি, কিন্তু এর যাদের আসে ভরি ভরি, তারপরেও তাদের দরকার সব কিছু, আমাদের কিছুই দরকার না। রাজাকাররা মনে করেন মুক্তিযোদ্ধা তো কখনো দেখতে পারতো না, এখনও তারা দেখতে পারে না। এখনও যারা ক্ষমতা আছে রাজাকার মুক্তিযোদ্ধাদের দেখতে পারে না, সঠিক কথা। অনেক রাজাকার মরে গেছে, অনেক রাজাকার আছে, এবং রাজাকারও ভাতা নিছে আমাদের সামনে, আমরা বলতে পারি নাই যে এই রাজাকারের ভাতা দেন কেন আপনারা। আমরা এই রাজাকার সেন্টি ছিল আমার সামনে, আমি দেখছি ইয়ার আলাদার মিলে সেন্টি ছিল, সেই রাজাকারকে ভাতা দিছে। তা বলছে এই রাজাকারকে আপনারা ভাতা দিলেন কেন? তো বলছে এটা তো উপরের থেকে আনছে, আমরা কি বলবো। বলছে ঠিক আছে দেন, কিন্তু হিসাব করে দেন যে রাজাকার ভাতা পাইতে পারে, রাজাকার তার দেশের জন্য কাজ করে না, ওরা করছে উল্টা। দরিদ্রতার সাথে মকবুল হোসেনের প্রতিদিনের যুদ্ধ, অনেক চেষ্টা করেও পারেননি আনতে এর সমাধান। না পাওয়ার বিতৃষ্ণায় এখন বেশ ক্লান্ত সে। শেখ সাহেবের ডাকে সারা দিয়া দেশে যুদ্ধ করছি, আজকে শেখ সাহেব দুনিয়ার পরে নাই, আমরাও মনে করি যে না আমরাও নাই, আমরাও শেষ হয়ে গেছি।
যেই কারণে কারো কাছে কিছু চাওয়ার পাওয়ার আমাদের নাই। অনেক স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করতে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন মকবুল হোসেন, কিন্তু সে স্বপ্ন কতটা সত্যি হয়েছে তার কাছে? কারণ আমার শরীরের মধ্যে 2-3টা অপারেশন লাগবে স্যার, আমি কি করে করব? এই ভিতরে একটা টিউমার হয়েছে, এটার মধ্যে শ্বাসকাশ, চোখের সমস্যা, বিভিন্ন দিক দিয়ে সমস্যা আমার দেহটার মধ্যে। জীবনযুদ্ধে পরাজিত মকবুল হোসেন তবুও থেমে থাকেন না। তিনি শিখেছেন যুদ্ধ করে বাঁচতে। প্রাপ্তি তাকে ছুতে না পেলেও সদাই তিনি একটি সুন্দর দেশ পেতে ব্যাকুল। অর্থকষ্টে আজ তার অসংখ্য সীমাবদ্ধতা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু জীবন সংগ্রামে বিন্দুমাত্র ভীত নন তিনি। দেশ তাকে কোনো যোগ্য সম্মাননা না দিলেও